স্যার, ও স্যার, চলেন, আজকের জন্য রেট কম আছে, মাত্র ৩,০০০ টাকা। এখানে আমার মতো সুন্দরী মাই আর একটাও পাইবেন না। মেয়েটার কথা শুনে কিছুটা অবাক হলাম। মেয়েটাকে দেখে কোনোভাবেই পতিতাদের মতো মনে হচ্ছে না। মেয়েটা আবার বলল, কথা কন না কেন, যাইবেন কি যাইবেন না কইয়া দেন, আমার নতুন কাস্টমার ধরতে হইব, আপনার সাথে এতক্ষণ থাকার টাইম নাই আমার। কইলাম তো টাকা কম দিয়েন। আমি নীরবতা ভেঙে মেয়েটির দিকে এক নজরে তাকালাম। একবার তাকিয়ে তো চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর মানুষ হয়। মেয়েটা বলল, শুধু কি এভাবে তাকিয়ে থাকবেন নাকি কিছু কইবেনও? আপনি যেমন কইবেন তেমনই হইব। আমার মতো একটা সুন্দরী মাইয়া এই লাইনে আপনারে এত কইরা বলতাছি, তাও কম দামে। তাইলে বোঝেন আজকের রাতে আমার কত জরুরি টাকার প্রয়োজন। আমি মেয়েটাকে কিছু বলতে যাব, তখনই আমার সঙ্গে থাকা রনি ডাক দিয়ে বলল, ওস্তাদ আমাদের কাজ শেষ, চলেন একটু চা খাইয়ে আসি। আমি ওকে বললাম, তোরা যা, আমি একটু বিশ্রাম নিয়ে আসি। রনি বুঝতে পারলো আমি কোথায় যাচ্ছি। ওস্তাদ তাড়াতাড়ি আইসেন, আবার ঘুমাইয়া যাইয়েন না, ঝড় আরো বাড়ার আগে বড় ভাইয়ের কাছে যাওন লাগবো। তোর চা খাওয়া শেষ হওয়ার আগে আমি আসছি। তারপর ভাবলাম, এমন সুন্দরী মেয়ে তো কিছুতে হাতছাড়া করা যাবে না। এই জায়গায় এমন জিনিস থাকবো তা তো চিন্তাও করি নাই। মেয়েটা বলল, আমারে টাকা কিন্তু আগে দেওয়া লাগবো, রুমে যাইবেন, তারপর টাকা আমার হাতে দেবেন, তারপর আপনার ইচ্ছা। আচ্ছা তা দিলাম, আগে রুমে চলো, হাতে বেশি সময় নাই। মেয়েটা আমাকে নিয়ে ভেতরে চলে গেল। রুমের দরজায় এসে খুলে ভেতরে ঢুকতে একজন এসে আমাকে বলল, নাম কি? আমি মেয়েটাকে বললাম, নাম বলা লাগবে কেন, এইটা প্রমাণ আমি প্রতিদিন কতজন কাস্টমার আনি, সেই অনুযায়ী সর্দার টাকা নেয়, আমার থেকে একটু কম নেয়, সর্দার ভালো জানে। আমি নাম বলতে চাইছিলাম না, কিন্তু মেয়েটার সৌন্দর্য দেখে ফিরে যেতেও পারবো না। যারা আমার নাম জানতে চাইলো তাকে দেখতে কেমন জানি অদ্ভুত লাগলো। ওর কপালে একটা কাটা দাগ। লোকটা আমার দিকে খাতাটা এগিয়ে দিল, তখন দেখলাম তার হাতেও একটা কাটা দাগ আছে। আমার কেমন জানি অদ্ভুত লাগলো। হঠাৎই মেয়েটা আমার হাত ধরলো, আমাকে বলল নামটা লিখে দিতে। আমি আর কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। আমি তাদেরকে বললাম, আমি লিখতে পারি না, আপনি লিখেন। আমি নাম বলছি, আমার নাম জ্যাক। নাম বলার পরেই লোকটা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের হয়তো আমার নামটা পছন্দ হয়নি। তারা আমাকে বলল, আসল নাম কি? আমি বললাম, তা আমি নিজেও জানি না, বাবা মাকে তাও জানি না, তাই নিজেই নিজের নাম জ্যাক রেখেছি। কালো লোকটা হেসে উঠল। একবার টাইটানিক সিনেমা দেখছিলাম, তারপরে এই নাম রাখার সিদ্ধান্ত নিলাম। বিশ্বাস না হলে আমার আইডেন্টিটি কার্ড দেখতে পারেন, সেখানেও একই নাম দেওয়া। আমি কার্ডটা বের করে দেখানোর পরে লোকগুলো আমাকে রুমের ভেতর যেতে দিল। রুমের ভেতর গিয়ে মেয়েটা বলল, টাকা দেন এখন। টাকা দেওয়ার পর মেয়েটা বলল, আমি একটু ওয়াশরুম থেকে আইতাছি। মেয়েটা চলে যাবার পর আমি রুমটা দেখতে লাগলাম। হঠাৎ কেন জানি শরীরটা ভারী হয়ে গেল। একটু পরে মেয়েটা এসে গেল, তারপর বিছানায় এসে বসলাম। মেয়েটা আমার কাছে আসতে লাগলো, তারপর মেয়েটাকে নিয়ে মহাসাগরে ডুব দিলাম। জ্যাক রুম থেকে বের হলো। মেয়েটাকে বলল, না আজকের রাতটা কোনোদিনও ভুলবো না, আর না তোকে, আমি আবার আসবো। এদিকে জ্যাকের বউ ভাত নিয়ে বসে আছে, অনেকক্ষণ হয়ে গেল। লাঠি ধরে বুড়ো দাদা এসে বলল, কিরে নাতি বউ আমার, নাতি বাড়িতে আসে নাই, এত রাত পর্যন্ত একা একা বসে আছিস? জ্যাকের বউ বলল, আমি খুব বিপদে আছি, মাঝে মাঝে মন চাই সুসাইড করে পৃথিবী থেকে চলে যায়। এবার দাদা আস্তে করে পাশে বসে জিজ্ঞেস করলো, তোর মনের ভেতর কেমন দুঃখ আমাকে বল। বিয়ের 8 মাস পর আমার জরায়ু কেটে ফেলতে হয়, আমার 23 বছর বয়সে বিয়ে হয় আপনার নাতি ট্রাক ড্রাইভারের সাথে। বিয়ের আগে থেকে আমার তলপেট খুব ব্যথা করতো। দাদা ধৈর্য সহকারে বউয়ের সমস্ত কথা শুনতে লাগলো। আমার পিরিয়ড নিয়মিত ছিল না, বিয়ের পর থেকে পেটে ব্যথা আমার অনেক তীব্র আকার ধারণ করে। যখনই শারীরিক সম্পর্ক হতো সব সময় রক্ত যেত। আমি খুব অসুস্থ হয়ে যাই বিয়ের 7 দিন পরেই। তারপর কাউকে না জানিয়ে আমি একজন গাইনি ডাক্তার দেখাই। তিনি আমাকে বিভিন্ন টেস্ট দেয় এবং টেস্টগুলো করার পর ধরা পড়ে আমার জরায়ুতে টিউমার। আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। এরপর আমি আর উনাকে না দেখিয়ে বড় নামকরা প্রফেসর ডাক্তারের কাছে যায়। তিনি রিপোর্ট এবং আরো পরীক্ষা নিরীক্ষা করার পর আমাকে ঢাকায় চলে যেতে বলে। তারপর আমি ঢাকায় গিয়ে অপারেশনের মাধ্যমে আমার জরায়ু কেটে ফেলি। তারপর থেকে আমার স্বামীর অবহেলা শুরু। সব সময় বাসায় আসে না, যেখানে সেখানে রাত কাটায়, বিভিন্ন মেয়ে নিয়ে শুয়ে থাকে, বলতে গেলে বেপরোয়া জীবন। দাদা সব কথা শোনার পর বলল, আসলে খুব দুঃখজনক, আমি আগামীকাল আসবো, জ্যাকের সাথে বসবো। কিছুদিন পর জ্যাক মেয়েটার সাথে দেখা করতে গেল। মেয়েটা বলল, আমার সাথে রাত কাটাতে হলে টাকা আরো বাড়িয়ে দেওয়া লাগবে। মেয়েটার কথা শুনে জ্যাক বলল, আগেও তো অনেকবার এসেছিলাম, আজকে টাকা বেশি চাস কেন? মেয়েটা বলল, আমার মতো সুন্দরীরে যদি এত কম দামে পাওয়া যান তাইলে এই পতিতালয়ের অসম্মান, তাই নিজের রেটটা আরো বাড়িয়ে দিলাম। ভালোই সুযোগ নিচ্ছিস, তুই দেখছস আমি প্রতিদিন তোর কাছে আসি, তাই এখন বেশি টাকা চাচ্ছিস? মূল্য বেশি দিলে সবকিছুর দাম বাইরে যায়। আচ্ছা আপনি প্রতিদিন আমার সাথে রাত কাটান কেন? আমারে যে টাকা দেন ওই টাকা দিয়ে তো আরো 2-3টা মাইয়ার সাথে রাত কাটাইতে পারেন। তোরে আমার ভালো লাগে তাইলে তো আমারে বিয়া করলেই পারেন নাকি? বিয়া করুম না, বিয়া মানে দায়িত্ব। এর থেকে ভালো যখন মন চাইবে তোর সাথে থাকতে
থাকমু, বিয়া করলে এক জায়গায় স্থির থাকা লাগবো। এখন বিয়ে না করেই তো ভালো আছি, যখন যেখানে মন চায় চলে যেতে পারি। যত জায়গায় গেছি তোর মতো কারো সাথে সুখ পাই নাই। তোরে কেন জানি অনেক ভালো লাগে। সব ছেলে একই রকম, এদের ভালো লাগে কিন্তু বিয়া করব না। তোর সাথে কথা আছে, রুমে চল, টাকা বেশি দিব আজকে। জ্যাক মেয়েটার সাথে রুমে চলে আসলো। মেয়েটা জ্যাককে বলল, তুমি বিছানায় বসো, আমি বাহির থেকে আসছি। জ্যাক বিছানায় বসে আছে, মেয়েটা বাইরে চলে গেল। হঠাৎ অন্য একটা রুম থেকে অল্প বয়সী একটা মেয়ে দৌড়ে এসে জ্যাককে জড়িয়ে ধরে বলল, প্লিজ আপনি আমাকে বাঁচান। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? এই কম বয়সে তুমি এখানে কিভাবে এলে? মেয়েটা কাঁপতে কাঁপতে আমাকে বলল, আমার সৎমা আমাকে এদের কাছে বিক্রি করে দিয়েছে। বিশ্বাস করুন, আমি হাই স্কুলের ফার্স্ট গার্ল ছিলাম, খুব ভালো একজন ছাত্রী ছিলাম। ভাইয়া, আপনি আমাকে এদের হাত থেকে বাঁচান। মেয়েটার কথা শুনে জ্যাকের চোখ দিয়ে পানি চলে আসলো। বলল, তুই যখন ভাইয়া ডেকে ফেলেছিস, তাহলে তোকে আমার হাত থেকে জম আসলেও নিতে পারবে না। তুই ভয় পাস না। এমন সময় কাটা দাগাওয়ালা ওই লোকটা সহ আরো দুজন আমার রুমে ঢুকলো। আমাকে বলল, মেয়েটাকে আমাদের হাতে দিয়ে দে। আমি বললাম, সে আমার ছোট বোন, আমার হাত থেকে তোরা কেউ ওকে নিতে পারবি না। প্রয়োজনে এখানে রক্তপাত হবে। কথা বলার পর তারা উত্তেজিত হয়ে গেল। দুজন লোক হঠাৎ করে আমার পেছনে এসে আমাকে ধরে ফেললো। আমি মেয়েটাকে বললাম, আমার মোবাইলটা নিয়ে তুমি পালিয়ে যাও। এদেরকে আমি দেখছি। আমার সাথে তাদের প্রচন্ড বাড়াবাড়ি হয়, হাতাহাতি মারামারি পর্যন্ত হয়ে যায়। এক পর্যায়ে দাগওয়ালা লোকটা আমার মাথার উপর একটা বাড়ি দিল। আমার আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। একটু পর হাসতে হাসতে মেয়েটি বের হলো। বলল, জ্যাককে বন্দি করে রাখো, আমরা কমপক্ষে 10 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করব। এদিকে মেয়েটি পালাতে না পেরে ডাইনিং টেবিলের নিচে লুকিয়ে পড়ল। মোবাইলটা বের করে জ্যাকের বউকে ফোন করে সবকিছু খুলে বলল। জ্যাকের বউ সব কথা শুনে বলল, তুমি যেখানে আছো ওখানেই থাকো, কিছুক্ষণের ভেতরে আমি পুলিশ নিয়ে তোমাদের ওখানে আসছি, সাবধানে থেকো। এ কথা বলে জ্যাকের বউ পুলিশকে ফোন দিল। এদিকে মেয়েটি সহ পতিতালয়ের কয়েকজন মিলে জ্যাককে ওখান থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল। একজন ইতিমধ্যে পকেট থেকে টাকা পয়সা, মানিব্যাগ যা ছিল সব নিয়ে ফেলেছে। এমন সময় কলিং বেলের শব্দ হলো। ছোট মেয়েটি জ্যাকের বউয়ের সাথে মোবাইলে কথা বলতে বলতে ডাইনিং টেবিলের নিচ থেকে বের হয়ে দরজা খুলে দিল। সাথে সাথে দুজন পুলিশ ঢুকে সবাইকে অ্যারেস্ট করে নিল। পাশে থাকা বোতল থেকে পানি মারলো। জ্যাকের হুঁশ আসলো, দেখতে পেল বউ সামনে এবং একজন পুলিশ সদস্য। জ্যাক তার বউকে জড়িয়ে ধরলো এবং পুলিশ প্রশাসনকে বলল, আপনারা আমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, কথায় আছে, নিজের বউ অন্ধ হলেও ভালো। আজকে জ্যাকের বউয়ের জরায়ু সমস্যার কারণে জ্যাক যেভাবে পতিতালয়ে আসা যাওয়া করলো, যার কারণে এত বড় বিপদ হলো। না বুঝে যাকে তাকে বিশ্বাস করা উচিত নয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় আয়ুব মাহমুদ, ক্যামেরায় রিমন।